হ্যালো গাইস, তো নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। পরিস্থিতি সামাল হয়তো দিতে পারবো না, তাও কিছু একদম। কিছু মেসেজ আছে যেগুলো তোমরা জানাচ্ছ, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আর তার জন্য কমেন্ট করো। প্রত্যেকটা কমেন্টে আমার বোঝার চেষ্টা করছি যে একদম। তোমার কমেন্টগুলো করছো, এবং আমি Emotion জড়িয়ে জাস্ট আছে। শুনে অবাক যে 1700 জন মারা গেছে। মানে কমেন্ট দেখলে রিয়েলিটি মানে বোঝা দিন যাচ্ছে, দিন কমেন্ট বেড়ে যাচ্ছে, বেড়ে লোক সংখ্যা যাচ্ছে। বেড়ে তো যাচ্ছে। অবশ্যই তার মধ্যে থেকে আজকে কন্টেন্টটি দেখবো। মানে বাংলাদেশে এইগুলো ঘটছে, মানে বাঙালি হয়ে আমি এখন মানে বিশ্বাস করতে স্বপ্নের পারছি না। মতন লাগছে। আর তার থেকে বড় কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে মিডিয়া দূর এই স্বপ্ন। সম্পর্কে কি বলছে, মানে আমাদের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে বা একদম। নিউজ সম্পর্কে অবশ্যই দেখবো। মানে কোটা ব্যবস্থা সম্পর্কে কি কি তথ্য দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার, আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউজ রিপোর্টাররা অতি আত্মবিশ্বাস, মানে আত্মবিশ্বাসেই কাল হাসিনা সরকারের বন্ধু রাষ্ট্রের সতর্কবার্তা উপেক্ষা। মানে বুঝতেই এটা কিন্তু পারছো কাল হয়ে দাঁড়াবে। যে অতি বিশ্বাসে, মানে অতি চালাকের গলায় দড়ি, গলায় দড়ি। অতি লক্ষণের কি যেন একটা সামথিং অতি বলে। চালাকের গলায় দড়ি। তো আর একটা টপিকটা ভুলে গেছি, যাই হোক না কেন, আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত না, কারণ বাংলাদেশের মানুষ এই পর্যায়ে যেটা ক্ষেপে আছে একদম। বা এই মানে কিছু কিছু সময় চেপে যাওয়া উচিত, আর বাড়িয়ে দিলে সেই জিনিসটা হ্যাঁ, কিন্তু বৃহৎ আকার ধারণ একদম। করে, আর সেটাই হয়েছে। 2018 সালে যে কোটা ব্যবস্থার পর থেকে এটা আরো ভয়ঙ্কর ভাবে, যেটা দেখতেই পাচ্ছি ইতিহাসের সবাই পাতায় ইতিহাসের থেকে পাতায় যাবে। জাস্ট। আর যা যা হচ্ছে এটা আমি কি বলছি নিজেই কল্পনা জানি করা না, যায় না, মানে কল্পনা করা যায় এত না। কিছু ঘটছে। হুম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস, যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। কথায় বলে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, হ্যাঁ। অতি এটা বলতে ছোট চাইছিলাম থেকো আমি। না ছাগলে মুড়ে খাবে। বাংলাদেশের চলমান অবস্থার সঙ্গে বোধহয় এই কথার মিল খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। কেন বলছি এই কথা, নিশ্চয়ই বলবো। এর আগে বলি, গত কয়েকদিনে বাংলাদেশের পরিস্থিতি দেখে দেশটার অভ্যন্তরে, এরকমই দেশটার ঠোল। বাইরে বাংলাদেশ রাস্তা নিয়ে বোঝা আগ্রহী যাচ্ছে না, বিশ্লেষক, বলছে সমালোচক কিংবা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু টক ঝাল মিষ্টি সমালোচনা করছেন। কিছুটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, কিছুটা বিপক্ষে যাচ্ছে। বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া করে যাচ্ছে শুরু থেকেই এমন কাজ। আওয়ামী লীগ সরকার যা করছে, কেউ কেউ বলছে তার সব ভালো, কেউ কেউ বলছে সবই খারাপ। তবে দেশটার ভেতরের চেয়ে বাইরের কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটা মোকাবিলা করাতে হাসিনা সরকার যে কৌশল অবলম্বন করেছে, সেটা কিন্তু তুমুল ঝাল সমালোচনাই হচ্ছে। আর সেই সব টক ঝাল মিষ্টি সমালোচনাগুলোকে আমরা আমাদের মতো করে তুলে আনার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। অতি আত্মবিশ্বাসে ভুগছে হাসিনা সরকার, তাই কি আজ এত করুণ পরিস্থিতি? এই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। ছাত্র আন্দোলন পৌঁছে গিয়েছিল চরম সহিংসতায়। বলতে পারেন, দেশটাতে যে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হলো তা একটা বড় ক্ষতের মতো, যে ক্ষত পূরণ করতে হয়তো অনেকটা সময় কেটে যেতে পারে। আর হ্যাঁ, এই ক্ষতিকে আপনি কখনোই বস্তুগত দিক দিয়ে বিচার করতে পারবেন না। গোটা বিশ্বের কাছে বাংলাদেশের একটা সুন্দর ভাবমূর্তি রয়েছে। বাংলাদেশ বন্ধুপ্রিয় দেশ, কারোর সাথে শত্রুতার নীতিতে চলে না। সেই দেশেই নাকি এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। না কোনো অভ্যন্তরীণ বড়সড় গোলযোগ, না কোনো দেশের সঙ্গে যুদ্ধ। তাহলে কি পরিস্থিতি এতটা ধ্বংসাত্মক হওয়ার আদৌ দরকার ছিল? আওয়ামী লীগ সরকার চাইলেই কি প্রথম থেকে বিষয়টা সামাল দিতে পারত না? নিজেদের অতি আত্মবিশ্বাসের কারণেই আজ কি এই পরিণতি? এই প্রশ্নগুলো ঘুরছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এই রাজনৈতিক দলের ভিতটা। হয়তো ভাবছেন, এই প্রসঙ্গ কেন আসছে? দেশটা তো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু কি বলুন তো, চোখে যা দেখা যায় তার তলে তলে যা ঘটে, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে বাংলাদেশের বহু নাগরিক নানান পোস্ট করছেন, তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। তার সঙ্গে কিন্তু সরকার পক্ষের বলা চিত্রের বেশ পার্থক্য। যদি বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলেন, সেখানে কিন্তু সরকার পক্ষের বিরুদ্ধে ধিকে ধিকে ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভের বিস্ফোরণ ঘটলে ধরে নিতে পারেন আওয়ামী লীগ সরকারের গদি পর্যন্ত নড়বড়ে হয়ে যেতে পারে। সবেমাত্র একটা নির্বাচন কাটিয়ে উঠেছে দেশটা। যদি সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতের কথা বলা হয়, তার অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয়। অভ্যন্তরীণ কথা তো বাদ দিন, বিশ্বের বহু তাবর তাবর শক্তিধর রাষ্ট্রের কাছে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল। বিরোধী দলের সমর্থক বাদ দিলেও দেশের সাধারণ মানুষ ভোট দিতে পারেন না, এমন অভিযোগ বহুদিনের। নির্বাচন আদৌ গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু কেনই বা উঠবে এমন প্রশ্ন? একটা গণতান্ত্রিক নির্বাচন মানে যে চিত্র, সেই চিত্র কিন্তু গত 15 বছরে বাংলাদেশের মানুষ দেখেনি, এই অভিযোগ রয়েছে। তাহলে কি গোড়া
গোড়ায় কোনো গলদ থেকে গিয়েছে? যারা ভোট দিতে পারেন না বলে বিভিন্ন সমাজ মাধ্যমে নিজেদের ক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সব সাধারণ মানুষ ছাত্র আন্দোলনের শুরুর দিকে ছাত্রদের সাথে পায়ে পা মিলিয়েছেন, যা এখনও আওয়ামী লীগ সরকার বুঝে উঠতে পারছেন না, নাকি বুঝেও অপারক। কি মনে হয় আপনার? ছাত্র আন্দোলন থেকে সহিংসতা, এই রূপ যেভাবে বাংলাদেশকে নাড়িয়ে দিল, এখান থেকে কি বাংলাদেশ সরকার আদৌ কোনো শিক্ষা নেবে? ধরে নিন, যদি শিক্ষা না নিয়ে থাকে, যদি ভুল সূত্রে না নেয়, তাহলে ভবিষ্যতে এর থেকে বড় আন্দোলনের সম্ভাবনা রয়েছে, এমনটাই বিভিন্ন সমালোচক মহল বলছে। সেটা লক্ষ্য তখন কি করা হবে? হয়েছে। কি মনে হয়? আপনার মতামত কমেন্ট করে জানান। ছাত্রদের মন বুঝতে ব্যর্থ সরকার। বোঝা যাচ্ছে না এটা বাংলাদেশ। প্রথমেই আসা যাক ঠিক কি কি কারণে বাংলাদেশের আজ এই পাকিস্তান সংকট। লাগছে, তাই না? দেখুন, ছাত্র আন্দোলন তো একেবারেই নতুন কিছু নয়, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে। চাইলেই সরকার এটা পক্ষ বিষয়টা প্রথমেই সামাল দিতে পারত, কিন্তু প্রথমে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আজ এই পরিণতি। আর তাছাড়া বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের দুর্নীতি অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে অর্থনীতিকে। দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দামে সাধারণ মানুষ বাজারে গিয়ে ভেবে পান না কি কিনবেন আর কি কিনবেন না। স্বাদ থাকলেও মনের মতো এটাই। বাজার করার এই সাধ্য ফ্যাক্টগুলো নেই। বাংলাদেশে আছে। এটা কিন্তু নিখাত সত্য। দেশটাতে লাফিয়ে বেড়েছে বেকারত্ব। এর উপর দেশের অভ্যন্তরে তারপর বিরোধী জিনিসপত্রের রাজনৈতিক দাম। দলগুলোকে রাজনৈতিক চর্চায় নানাভাবে বাধা দেওয়ায় একটা রাজনৈতিক ভ্যাকুম খুব শক্তভাবে অদৃশ্য সংকট তৈরি করেছিল বইকি। সবকিছু মিলেমিশে বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণ হাঁপিয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সবাই চায় একটা সুস্থ স্বাভাবিক জীবন। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি চাকরি বহু যুবকের স্বপ্ন বলতে পারেন। এই যে গোটা যুব সম্প্রদায়ের বলা ভালো মেধাবীদের এই আকাঙ্ক্ষাটা হয়তো বুঝতে পারেনি হাসিনা সরকার। ভেবেছিল আন্দোলন হোক, হয়তো অন্যান্য আন্দোলনের মতো ঠিক হয়ে যাবে। থেমে যাবে, কিন্তু না, কিন্তু সেই এত বড় হিসেবের আকার অঙ্কটা করবে। মেলেনি। বর্তমান সরকারের পক্ষ দোষ দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর। তাদের দাবি, বিরোধী দলগুলোর মদতে আন্দোলন এতটা সহিংসতার রূপ নিল। তবে এটা যে পুরোপুরি ভুল দাবি সেটাও নয়, কারণ এই আন্দোলনের পুরোপুরি সমর্থনের কথা জানিয়েছে খালেদার দল বিএনপি। আর এটা প্রায় কাচের মতো পরিষ্কার। আওয়ামী লীগ বিরোধী এটার শিবিরে জন্য আরো বিএনপি বেশি জামাত craze এক হয়েছে। সুতোয় বাঁধা। এই দুটো রাজনৈতিক শক্তির প্রধান লক্ষ্যই হচ্ছে যে কোনোভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করা। ধরে নিচ্ছি সরকার পক্ষের দাবি ঠিক, কিন্তু এটা ভেবে দেখুন তো, এই আন্দোলন প্রথম দিকে কি সহিংস রূপ নিয়েছিল, নাকি সেখানে সেখানে বিরোধীদের একটা কোনো বক্তব্য। চক্রান্ত ছিল? শুধুমাত্র ছিল মেধাবী ছাত্রদের ন্যায্য পাওনা আদায়ের দাবি, ব্যাস, আর কিছুই না। আবু সাঈদের মতো মেধাবী ছাত্রদের প্রাণ যে ঝরে যাওয়ার মধ্য দিয়ে আন্দোলনটি তীব্রতর হতে শুরু করলো। আর এখানেই যখন ছাত্র আন্দোলনের পুরো সেন্টিমেন্ট ক্যাশ করলো বিএনপি জামাত। হাসিনা সরকারের কাছে কি তবে কোনো খবর ছিল না এই ধরনের আন্দোলনে ঢুকে পড়তে পারে বেনজল, আর তাতে নাড়িয়ে দিতে পারে আত্মবিশ্বাসের ভিত? যুব সম্প্রদায়ের মনে অবিশ্বাসের ক্ষত। এটা তো আপনি নিশ্চয়ই জানেন, একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সম্প্রদায় মূল কাণ্ডারি। আজকের যুব সম্প্রদায় আগামীর ভবিষ্যৎ। তাদের মনেই বাংলাদেশ সরকার সম্পর্কে একটা অবিশ্বাসের ক্ষত তৈরি হলো। সেই জায়গাটা কিভাবে ফিরে পাবে আওয়ামী লীগ সরকার? বিশেষ করে যখন নির্বাচন আসবে, নির্বাচনের ময়দানে লড়ার সময় কিন্তু এই আত্মবিশ্বাসের অস্ত্রেই ঘায়েল হতে পারে আওয়ামী লীগ, এমনটা বিভিন্ন মহল দাবি করছে। প্রসঙ্গত এখানে আরেকটা কথা বলে রাখি, যখন ধীরে ধীরে পরিস্থিতি একটু হলেও স্বাভাবিক হচ্ছে, এটা কিন্তু ওপর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ চিত্রটা এখনো পর্যন্ত শান্ত হয়নি। প্রচুর রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার, এটা ঠিক, কিন্তু যে সমস্ত মায়ের বুক খালি হলো, যে সমস্ত পরিবারে এখনো শুধুই হাহাকার, তাদের কি অবস্থা হবে? সরকারি একটা হিসেব বলছে ঠিকই, কিন্তু পারফেক্টলি নিহতের সংখ্যাটা বলা মুশকিল। এটা কিন্তু একটা বড় ক্ষত, যা বাংলাদেশের জনগণ কোনোদিন ভুলবে না। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের নিজে কথা আঘাত মনে করে রেখেছে, নিজেই পূরণ যেমন করার ভাষা চেষ্টা আন্দোলনের ভুলবেই কথা না। মনে রেখেছে, যেমন বিগত ছাত্র আন্দোলনের কথা মনে রেখেছে, ঠিক তেমনি কোটা বিরোধী আন্দোলনের কথাও আগামীতে মনে রাখবে। বাংলাদেশের ইতিহাসে একটা বড় অধ্যায় হয়ে থেকে যাবে এটা। সহিংসতা কাম্য নয়, গণগ্রেফতার নিয়ে উঠছে প্রশ্ন। আন্দোলনটা প্রথম থেকেই গণতান্ত্রিক নিখাত ছাত্র আন্দোলন ছিল, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে যখন গুলি চালানো হয়। হ্যাঁ, এটা ঠিক, আন্দোলন গুলি কিছুটা চালানো দলছুট হয়ে গিয়েছে এবং তখনই তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা, যেটা কখনোই মেনে নেওয়া যায় না। আন্দোলন যে সহিংসতার রূপ নিয়েছে এটা কখনোই কাম্য নয়। এখানে যথেষ্ট সমালোচনার জায়গা রয়েছে, কিন্তু ওই যে এর আগেও কয়েকবার বললাম, গোড়াতেই গলত। বাংলাদেশ সরকার চাইলে প্রথমেই আন্দোলনকে থামিয়ে দিতে পারত, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর হাউতাশ করে
করে কি আদৌ কোনো লাভ আছে? দেশটির গণমাধ্যমের দাবি গ্রেফতার হয়েছেন প্রায় 5,500। আটকের পরে চলেছে যেন একটি অন্যরকম বাণিজ্য, যেটা শুনলে আপনার রাগ হবে। সহিংসতাদের পাশাপাশি নাকি নিরীহ বহু মানুষকে গ্রেফতার করে বাণিজ্য চলছে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। অভিযোগ উঠেছে, আটকের পর যদি টাকা না দেওয়া হয় তাহলে দেওয়া হচ্ছে মামলা। যদি এটা সত্যি হয় তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি এখন কোন পর্যায়ে পৌঁছেছে। যদিও এই বিষয়টা সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা। কড়া সমালোচনায় বিদ্ধ হাসিনা সরকার, কোন দিক থেকে ব্যর্থ? আচ্ছা, বেশ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছিল তিনি নাকি আশঙ্কা করছিলেন বাংলাদেশের উপর এত বড় একটা আঘাত আসবে। সমৃদ্ধির পথে দেশের অগ্রযাত্রা রুখে দিতে বিএনপি আর জামায়াত জোট এই ধরনের হামলা করতে পারে। এমনকি আওয়ামী লীগের অন্দরেই নাকি গুঞ্জন উঠেছে। বাংলাদেশের বহু বন্ধু রাষ্ট্রগুলো সাবধান করেছিল যে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে বাংলাদেশে একটা বড় অভিঘাত আসতে চলেছে। কিন্তু প্রশ্নটা হলো, সরকার যখন এই আশঙ্কাতে ছিল তাহলে প্রথম থেকেই কেন তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিল না? ঘুণ ধরেছে আওয়ামী লীগের অন্দরে, ব্যালেন্স সারাচ্ছে সরকার। স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার মুখে এখন বাংলাদেশ সরকার। এমনকি কূটনৈতিক মহলেও গুঞ্জন উঠছে, আসলে আওয়ামী লীগ দলের মধ্যে ঘুণ ধরেছে। জেলা ভিত্তিক চলছে রাজনৈতিক লবি। সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ আগের থেকে অনেকটাই কমেছে। না হলে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন না, যে আন্দোলনটা ছিল একদম নিরপেক্ষভাবে ছাত্র আর অভিভাবকদের, সেই আন্দোলন কিভাবে তার পর্যায়ে পৌঁছলো? এই দাবি কিন্তু আমাদের নয়, এই দাবি বিভিন্ন গণমাধ্যমই করছে। এই নাশকতাকে একেবারেই সমর্থন করা যায় না, কিন্তু সরকারকে উৎখাত করতে যারা প্রি প্ল্যান করে রেখেছিল তারা তো এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ চারিদিক থেকে তার ব্যালেন্সটা হারিয়ে ফেলছে? এই প্রশ্ন তুলছে বুদ্ধিজীবী মহল। একটা দল সরকার চালাচ্ছে নাকি সরকার দল চালাচ্ছে, এটা কিন্তু একটা বড় সংশয়ের জায়গা। আন্দোলনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে ভারতের সঙ্গে তো কোনো লেনদেন নেই, কিন্তু সেই আন্দোলন চড়াও হয়েছে ভারত বিদ্বেষী সুর। কারণটা কি? আওয়ামী লীগ সরকার তো বারংবার মুখে বলে তারা নিরপেক্ষ, ভারতের সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব রয়েছে। তাহলে সেই সরকারের আমলে বাংলাদেশের মাটিতে কি করে ভারত বিরোধী সুর শোনা যায়? মাঠ পর্যায়ে বাংলাদেশ সরকার কি তাহলে পুরোটাই ব্যর্থ? বাংলাদেশ সরকার একটা বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে রয়েছে, যে পরীক্ষায় পাশ না করলে ভীষণ মুশকিল। বাংলাদেশের পরিস্থিতি এখন বিশ্বের তাবর তাবর গণমাধ্যমগুলোতে সমালোচনার দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, যে রাজনৈতিক দলকে ঘিরে একসময় শোষণ আর বঞ্চনার অবসানে মুক্তিকামী বাঙালি নতুন স্বপ্ন বুনেছিল, আর সেই রাজনৈতিক দলের দিকে অনেকে আঙুল তুলছে। এই মুহূর্তে বাংলাদেশের মনে আওয়ামী লীগকে নতুন করে জায়গা করে নিতে হবে, আগে সেই বিশ্বাস ফিরে পেতে হবে। না হলে আগামী দিনগুলো এই সরকারের জন্য খুব একটা সুখকর হবে না বলেই বিভিন্ন মহল বলছে। রিপোর্ট, প্রথম কলকাতা। ঠিকই বলেছে, শেখ হাসিনা যদি এটা রিকভার না করতে পারে, প্রথম থেকেই সামাল দেওয়ার চেষ্টা করলে এই পরিস্থিতি আসতো না। একদম মানে অল্পের মধ্যে মেটানো সম্ভব ছিল, কিন্তু যে প্রথম থেকে ভেবেছিল যে আন্দোলন তো হতেই থাকে, এটা নর্মাল হয়তো, সেটা ভাবাটাই একটা ভুল হয়ে গেছিল। আর তার মধ্যে থেকে কিছু কমেন্ট বলবো, তার আগে বলে থাকি, দেখো বাংলাদেশের মধ্যে মানে কেউ ভাবতে পেরেছে যে এরকম একটা স্বপ্নেও সিচুয়েশন, ভাবতে পারে না, দূর স্বপ্নের মতন। আমি তো জাস্ট ভাবছি আর অবাক হচ্ছি। তার মধ্যে থেকে কিছু কমেন্ট বলবো যে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কমেন্টগুলো। তার আগে বলে থাকি, দেখো কমেন্ট তো পড়বো, কমেন্ট দেখলে না নিজেকে খারাপ লাগে, মানে নিজের মানে বুঝতে পারছি না যে তারা এতটা ইমোশনাল কমেন্ট করছে, যে কতটা ভেঙে পড়েছে তারা। একদম। তার মধ্যে থেকে কিছু কমেন্ট পড়ছি তোমাদের সামনে, কারণ মানুষের চোখে শুধু জল আর কিছু নেই। তারপরে লেগেছে, প্রথম কমেন্ট বলছি, আগের ভিডিওতে বলেছিলাম, আরেকজন ওপিনিয়ন বলছে দাদা এখনো পর্যন্ত মারা গেছে 1200 এতজন এবং আহত 1000 জন বেশি। এটা আগেকার কমেন্ট, মানে এটা অন্য কেউ করেছেন। ফানি ফ্যাক্টে অনেক ভালো একটা ভিডিও দিচ্ছে, নেট অফ থাকার জন্য কি কি হচ্ছে, মানে বুঝতে পারছো, লোকে কন্টেন্ট আপলোড করতে পারছে না, নেটওয়ার্ক এত বন্ধ এক এক জায়গায়। আমি একটা না, আন্দোলন বন্ধ করা উচিত অবশ্যই, একদম একদম, কারণ আমি এখন গান না এটা কমেন্ট, অন্য কমেন্ট। দাদা অনেক খারাপ বাংলাদেশের অবস্থা। হ্যাঁ, বলছে যে আমরা ভালো নেই, দেশটা আমার ভালো নেই। সত্যি অনেকগুলো কমেন্ট ছিল, তার মধ্যে থেকে লিখেছে যে ভাইয়া নতুন ভিডিও করুন, এগুলো তো মানে এত ভিডিও মানে নিউজ আসছে আমরা বুঝতে পারছি না যে কবেকার নিউজ। আর তার থেকে বড় কথা যে মানুষ মানে পাগল হয়ে যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে এত কিছু ঘটেছে। একটা কমেন্টে আমি পড়েছিলাম যে বলছিল যে বাড়ির সামনে দিয়ে যখন লাশগুলো নিয়ে যাচ্ছে তখন বুকের মধ্যে কেমন হচ্ছে, সেই জিনিসটা শুনে কান্না পাবে। কত মায়ের কোল যে ফাঁকা হয়েছে সেটা একদম
মানে কিছু বলার নেই। বাবা আন্দোলনের মধ্যে এটা বলছে যে তোমরা আমাদের লাঠিচার্জ করো না, ডাইরেক্ট গুলি করো। তাহলে কেমন ক্ষমতা তাদের, হ্যাঁ মানে কেমন তার মানে কি বলবো আতঙ্কে রয়েছে যে তাদের হয় চাকরি পেতে হবে নাহলে মেরে ফেলে দাও, আর আমরা এই দেশে থাকতে চাই না। কি বলবো, কন্টেন্টের মধ্যে আমার কোনো ভাষা পাচ্ছি না যে একদম। কোথা থেকে শুরু করবো কোথা আর থেকে শেষ তোমাদের করবো। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমরা একদম। যদি কিছু ভুল বলে থাকি তাও কমেন্টে জানাও। একদম, কারণ ভুল ভ্রান্তি মানুষের মধ্যে হয়ে থাকে, একদম, চেষ্টা সেটা করবো শুধরে সেটা নেওয়ার শুধরে চেষ্টা নেওয়া। করবো। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। সাবস্ক্রাইব যদি না করে একদম, প্লিজ সাবস্ক্রাইব subscribe করে করে দিও। দিও। তো চলো গাইস, বাই বাই। টাটা।